হলো অ্যাবাউট 180 বা 190 যেটাই বলি না কেন, তাহলে পরে আমরা পোর করতেছি 350-এ, সো ইট হ্যাজ এ ভেরি হাই সুপারহিট। এবং আমরা এর আগে ছবি দেখেছি, আমরা জাস্ট ছবিটা উল্লেখ করি, এখানে দেখো সুপারহিট যদি বাড়ে ফ্লুইডিটি বাড়ে, এবং এটা পরে আমরা আবার আসবো। সো বেসিক্যালি যেটা হচ্ছে ইউটেকটিকের ফ্লুইডিটি বেশি হয়, এখানে ইম্পিউরিটি যেটা আছে সেটা এতটাই ইম্পর্টেন্ট না। মোস্ট ইম্পর্টেন্ট হলো ইউটেকটিক হ্যাজ এ ভেরি হাই ডিগ্রি অফ সুপারহিট, এন্ড বিকজ অফ দ্যাট সুপারহিট ফ্লুইডিটি অফ ইউটেকটিক ইজ অলওয়েজ ভেরি হাই। বোঝা গেছে? সো ইউটেকটিক এবং পিওর মেটাল যদিও তাদের সেম মোড অফ solidification, but because of it, if the pouring temperature is constant, liquid metal, pure liquid or pure metal will have a smaller superheat. Eutetic will have a larger superheat, and because of that, eutetic will have maximum fluidity. এখানে আরেকটা সিমিলার আরেকটা এক্সপেরিমেন্ট এখানে দেখানো হয়েছে। অনেকদিন ধরেই ফাউন্ডারি ম্যানরা জানে যে কাস্ট আয়রনের মধ্যে যদি আমি ফসফরাস দেই তাহলে ফ্লুইডিটি বাড়ে। তো যার কারণে কাস্ট আয়রনের মধ্যে সবসময় কম্পোজিশনে ফসফরাস ইনক্লুড করা হয়। ঠিক আছে? সো as we raise the phosphorus, increase the phosphorus content, fluidity of cast iron increases. খেয়াল করো, এটা একটা কাস্টিং টেম্পারেচার 400, সেটার মধ্যেও বাড়তেছে, কাস্টিং টেম্পারেচার 1300 এটাও বাড়তেছে। তো এইটা রিকগনাইজড, উই অলরেডি নো দ্যাট, এবং যার কারণে আমরা এটা কনসিডারও করি। হাউএভার আমরা যদি এটা ফ্লুইডিটা এটাই সিমিলার ডাটা, সেম ডাটাকে যদি আমি একটু অন্যভাবে প্লট করি, ফসফরাস কন্টেন্ট আছে কিন্তু আমরা এটাকে সুপার হিটের রেসপেক্টে যদি ডাটাটা তৈরি করি, কাস্টিং টেম্পারেচার না, কত টেম্পারেচার পুল করলাম সেটা না, ডিগ্রি অফ সুপার হিটের রেসপেক্টে যদি আমি এটাকে ডাটাগুলোকে সাজাই, তাকে দেখা যাচ্ছে ফর এ ফিক্সড সুপার হিট 50 ডিগ্রি ফসফরাস কন্টেন্ট যাই দেই না কেন, নো চেঞ্জ। 100 ডিগ্রি সুপার হিট, নো চেঞ্জ অ্যাজ ইট ইজ দ্য ফসফরাস। 150, নো চেঞ্জ। সো বেসিক্যালি যেটা হচ্ছে ফসফরাস কন্টেন্ট নিজে ফ্লুইডিটি বাড়ায় না, ফসফরাস কন্টেন্ট যেটা করে লিকুইডের মেল্টিং পয়েন্ট কমায় দেয়, এবং লিকুইডের মেল্টিং পয়েন্ট কমায় দেওয়ার কারণে সুপারহিট বেড়ে যায়, এবং সুপারহিট বাড়লে পরে আমরা জানি ফ্লুইডিটি বাড়ে। তো বোঝা গেছে ব্যাপারটা, যে ফসফরাস নিজে ফ্লুইডিটি বাড়ায় না, সে ঘুর পথে ফ্লুইডিটি বাড়ায়। ঘুর পথে কি, সে সুপার মেল্টিং পয়েন্টকে কমায় দেয়। একটু আগে আমরা যেটা যে কথাটা উল্লেখ করলাম, ইউটিটি কেন বেশি ফ্লুইডিটি হয়, এখানে সেটাই বলা হচ্ছে। ফসফরাস মেল্টিং পয়েন্ট কমায় দেয়, এজ এ রেজাল্ট ইট ইনক্রিজেস দ্য সুপারহিট, এবং সুপারহিট বাড়ার কারণে ফ্লুইডিটি বাড়ে। ওকে, এখানে ঠিক একই কথা এখানে দেখানো হয়েছে, যে আমরা কাস্টিং টেম্পারেচার এগেইনস্ট ফ্লুইডিটি মেজার করছি ফর স্টিল, ডিফারেন্ট কাইন্ড অফ স্টিল, অর সোজা কথা ফেরাস সালার, দিস দ্য কার্বন কন্টেন্ট। কার্বন এগুলো হলো স্টিলের মধ্যে পড়েছে, এটা হলো কাস্টের মধ্যে পড়েছে, এবং এটা মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ উই রেইজ দ্য কার্বন কন্টেন্ট ফ্লুইডিটি বাড়তেছে। ঠিক আছে? সো পার্টিকুলার কাস্টিং টেম্পারেচার কার্বন 0.02 হলে ফ্লুইডিটি এখানে হবে, কার্বন 0.7 হলে এখানে হবে। ঠিক আছে? যদি আমরা আরো বেড়ে দেয়, কাস্টার দিকে চলে যায়, ফ্লুইডিটি এখানে চলে যায়। সো কার্বন কন্টেন্ট বাড়ালে পরে অ্যাজ ইফ ফ্লুইডিটি বাড়তেছে। কিন্তু আমরা জাস্ট সেম ডাটাটা যদি আমি সুপারহিটেড কন্টেন্টে করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কার্বন কন্টেন্ট যদি বাড়াই, ফ্লুইডিটি বাড়ে না, ফ্লুইডিটি ফিক্সড ফর পার্টিকুলার সুপারহিট। এইখানে কমে যাচ্ছে, এখানে যে কনস্ট্যান্ট হচ্ছে, এখানে আবার বাড়তেছে। এই জায়গাগুলোতে কেন চেঞ্জ হচ্ছে? বিকজ এই জায়গাগুলো হলো সিঙ্গেল ফেজ অ্যালয়, এই জায়গাগুলো ডুয়াল ফেজ অ্যালয়। সো solidification mode চেঞ্জ হচ্ছে এই সমস্ত জায়গায়, and because solidification mode changes, fluidity changes, একটু আগে আমরা কনসিডার করেছি। ওকে, ফ্লুইডিটি এন্ড কাস্টেবিলিটি একটা ভাইটাল ইস্যু। আমরা যত দেখেছি যে আগের দিনেও দেখেছি, এখনো দেখি, which one is more commonly used as a casting alloy, cast iron or steel? স্টিল নরমালি আমরা ইউজ করি রড ফর্মে, এবং আমরা যত মেটাল ইউজ করি তার মধ্যে স্টিল আমরা সবচেয়ে বেশি ইউজ করি, বাট অলমোস্ট 95% স্টিল আমরা ইউজ করি ইন রড ফর্ম, নট ইন কাস্ট ফর্ম। অন দ্য আদার হ্যান্ড কাস্ট আয়রন, নামি কাস্ট আয়রন, এটা আমরা কাস্টিং করে তৈরি করি, এবং রিজন বিহাইন্ড ইট,
Cast iron has a very high fluidity. Steel has low fluidity. Steel যখন কাস্টিং করি, তোমরা আনফরচুনেটলি বিকজ অফ দ্য কোভিড কন্ডিশন এক্সপেরিমেন্ট করতে হয়তো পারবা না। আশা করি ফোর্থ ইয়ারে যখন উঠবে তখন স্টিলের কাস্টিং করবে, যারা স্টিল নিয়ে প্রজেক্ট করবে, তখন দেখবে যে যখন স্টিল কাস্টিং করা হয় তখন পুরা ফাউন্ডারি তো হইচই পড়ে যায়। কারণ স্টিল being high temperature alloy, it is dangerous. And another thing is steel has very small superheat. স্টিলের মেল্টিং পয়েন্ট যদি 1400 থাকে, আমরা সাধারণত 1600 তে পুর করি। On the other hand, কাস্ট আয়রনের মেল্টিং পয়েন্ট যদি 1100 হয়, আমরা 1300 তে করি। সো কাস্ট আয়রনের ফ্লুইডিটি সুপারহিট বেশি থাকার কারণে ফ্লুইডিটি বেশি থাকে এবং এটা ইজিলি কাস্টিংয়ের পুরা কাস্টিংটিকে ফিল করতে পারে। মিস রান বা এই ধরনের ডিফেক্ট কাস্ট আয়রনে খুব একটা হয় না বিকজ অফ ইটস এক্সিলেন্ট ফ্লুইডিটি। এন্ড এই এক্সিলেন্ট ফ্লুইডিটি আসে বিকজ কাস্ট আয়রন ইজ এ নিয়ার ইউটেকটিক অ্যালয়। 4.3 কাছাকাছি কাস্ট আয়রনের কম্পোজিশন থাকে, যার কারণে এই ইউটেকটিক আর নিয়ার ইউটেকটিক অ্যালয় হওয়ার কারণে এর ফ্লুইডিটি অনেক হাই। অন দ্য আদার স্টিল, এটা হলো একটা অ্যালয় যেটা হলো ওয়াইড রেঞ্জের মধ্যে মাসি জোন আছে যেখানে লিকুইড সলিড একসাথে থাকে এবং এটার কারণে ডেনড্রাইটিক মোডে সলিডিফাই হয়, সো এটার ফ্লুইডিটি অনেক লেস, যার কারণে আমরা স্টিলের চেয়ে কাস্ট আয়রনকে প্র্যাকটিক্যালি বেশি ইউজ করি। সিমিলার সিনারিও হলো অ্যালুমিনিয়াম কপার অ্যালয় আর অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালয়। অ্যালুমিনিয়াম কপার অ্যালয় তোমরা নাম জানো, এটাকে ডুরালুমিন বলতো। এটার ইউজ এখন আস্তে আস্তে অনেক কমে গেছে। অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালয় আস্তে আস্তে অনেক বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? বিকজ অ্যালুমিনিয়াম সিলিকন হ্যাজ এক্সিলেন্ট ফ্লুইডিটি এবং এটা হলো নিয়ার ইউটেকটিক অ্যালয়, এটা নট নিয়ার ইউটেকটিক অ্যালয়, এটা হলো একটা এই কি বলবো এটাকে এই ওয়াইড জোন কি বলবো সলিডিফিকেশন মোডে হয়, এই ডেনড্রাইটিক মোডে হয়, যার কারণে এটা ফ্লুইডিটি অনেক লেস, যার কারণে এটা এখন মোস্ট কমন কাস্টিং অ্যালয় ইন অ্যালুমিনিয়াম সিরিজ। ওকে, সেকেন্ড ভেরিয়েবল, তাহলে ফার্স্ট ভেরিয়েবল আমরা দেখেছি কম্পোজিশন এন্ড মোড অফ সলিডিফিকেশন। সেকেন্ড ভেরিয়েবল এফেক্টিং ফ্লুইডিটি ইজ কল্ড লিকুইড ভেলোসিটি। আমরা ফর্মুলাতে দেখেছি লিকুইড ভেলোসিটি আছে L is equal to velocity times solution time. So velocity, তাহলে দেখা যাচ্ছে ভেলোসিটি যত বাড়াবো ফ্লুইডিটি তত বাড়ে। এখন কিন্তু আমাদের মনে রাখতে হবে ভেলোসিটি যত বাড়াবো ফ্লুইডিটি বাড়বে, ঠিক আছে, কিন্তু ভেলোসিটি বাড়ার সাথে সাথে মোল্ডের ভিতরে টার্বুলেন্সও বাড়বে এবং টার্বুলেন্স ইজ ভাইটালি ইম্পর্টেন্ট টু কনসিডার বিকজ টার্বুলেন্স ক্যান ড্যামেজ ইউর কাস্টিং ভেরি ইজিলি। সো আমরা ফ্লুইডিটি বাড়ানোর স্বার্থে যদি ভেলোসিটি বাড়াই, ইট উইল বি গ্রেট মিস্টেক। ঠিক আছে, ফ্লুইডিটি আমাদের অন্যভাবে বাড়াতে হবে, নট বাই রেইজিং দ্য ভেলোসিটি। সো এখানে যেটা বলছে যে ইন জেনারেল আপ টু স্মল হেড হাইট, স্মল হেড মানে এইচ রোজি যা কম, আপ টু 100 মিলিমিটার, সেই সমস্ত ক্ষেত্রে ভেলোসিটি এত বেশি না, তার কারণে টার্বুলেন্স এত বেশি হয় না, তখন তুমি ফ্লুইডিটিকে কিছুটা রেজ করতে পারো, যেহেতু টার্বুলেন্স খুব একটা এফেক্ট করবে না। কিন্তু বড় কাস্টিং এর বেলায় 100 মিলিমিটার চেয়ে বড় যেগুলো এইচ আছে, সেই সমস্ত জায়গায় টার্বুলেন্স উইল বি গ্রেট ইস্যু, সেখানে ভেলোসিটি বাড়িয়ে ফ্লুইডিটি বাড়ানোর চিন্তা করা উচিত হবে। সিমিলারলি সলিউশন টাইম, ফর্মুলার মধ্যে সলিউশন টাইম আছে। সো ফর্মুলার মধ্যে এল এর ফর্মুলার মধ্যে ভেলোসিটি আছে, টাইম আছে। সো ভেলোসিটি আমরা বাড়াতে পারছি না টু রেজ দ্য fluidity, but we can raise the time, and that is the effective way increasing fluidity. আমরা solution time যদি বাড়াতে পারি, so this is the far more satisfactory way to improve the feeling of the castings. এখন এইখানে স্যান্ড মোল্ডের জন্য এগুলো আমরা সলিউশন করার সময় এই জন্য ফর্মুলাগুলো আমরা পেয়েছিলাম। স্যান্ড মোল্ডে সলিউশন টাইম ইজ ইকুয়াল টু এই ধরনের একটা প্যারামিটার আসে, মেটাল মোল্ডে এই ধরনের একটা প্যারামিটার আছে। এখন এখানে যদি আমি কি কি প্যারামিটার ইনক্লুড করলাম, ভেরিয়েবল এফেক্টিং সলিউশন, তার মধ্যে যেটা আসতেছে সেটা হলো এগুলো মোল কনস্ট্যান্ট, সো এগুলোকে আমরা বাদ দেই। এটা হলো মডুলাস, সো মডুলাস উইল চেঞ্জ as you change the channel. Density of solid, একটা পার্টিকুলার সলিডের বেলা এটা কনস্ট্যান্ট। ল্যাটেন্ট হিট, সেটা আমরা চিন্তা করতে পারি অর্থাৎ যে টেম্পারেচার আমরা পোর করছি সেটা মোল টেম্পারেচার, সো দুইটাই একটা বিগ ইস্যু। আরেকটা আছে হলো এইচ, এইচ মানে হলো হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। সো these are the critical variables আমরা এই ফর্মুলা থেকে পাচ্ছি। সো এগুলো যদি এক এক করে বলি, মডুলাস যেটা, মডুলাস আমরা শরিনভ রুলস এর ফর্মুলা মনে আছে যে সলিউশন টাইম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আর মডুলাস স্কয়ার। সো মডুলাস বাড়লে পরে সলিউশন টাইম বাড়বে, সো ফ্লুইডিটি বাড়বে।
চিল মোল্ডের বেলায় L/M যদি ধরি তাহলে পরে আমরা এই ধরনের একটা ফর্মুলা পাবো। L/M যদি আমরা এমটাকে মানে চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট যদি করতে চাই তাহলে পরে সেজন্য ফ্লুইডিটিকে মডুলাসে ভাগ করলাম, কিন্তু আলটিমেটলি constant velocity for a particular condition, constant heat transfer molded film না। On the other hand, sand mold এর বেলা এখানে কিন্তু m মানে তখন স্যান্ড মোল্ডের বেলা ফ্লুইডিটি ভ্যারিজ উইথ দ্য স্কয়ার অফ দ্য কাস্টিং সেকশন। m ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা জানি যে m সমান সমান হলো v/a, সো এখানে m এর সাথে চলে আসতেছে, v/a চলে আসতেছে, যার কারণে ফর 1 মিলিমিটার সেকশন অ্যালুমিনিয়াম কাস্টিং যদি স্যান্ড মোল্ডে হয় আমরা L/D যদি কনসিডার করি তাহলে রাফি 10 পাওয়া যায়। তো এখানে দেখা যাচ্ছে যে যদি 4 মিলিমিটার সেকশন হয় তাহলে ফ্লুইডিটি উইল বি 400 মিলিমিটার। তার মানে 400 এর ছোট যদি লেন্থ হয় তাহলে ফ্লুইডিটি উইল নট বি অ্যান ইস্যু। সো দ্যাট ইজ হাউ ইউজিং দিস ফর্মুলা উই ক্যান প্রেডিক্ট যে ফ্লুইডিটি আমাদের পার্টিকুলার চ্যানেলের বেলায় একটা ইস্যু হবে কি হবে না। হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, তার মানে আমরা যত হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বাড়াবো তত কি হবে, রিডাকশন ইন দ্য হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বেনিফিট ফ্লুইডিটি। হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট যত বাড়বে লিকুইড থেকে হিট তাড়াতাড়ি বাইরে চলে যাবে, কিন্তু আমরা সেটা চাই না, আমরা হিট ধরে রাখতে চাই, যার জন্য উই ওয়ান্ট টু ইনক্রিজ or we want to decrease the heat transfer. So এই ডিক্রিজ করার জন্য যত ব্যবস্থা আছে সেটা করতে হবে, এবং সেই জন্য আমরা নরমালি যেটা করি মোল্ডকে ইনসুলেটিং করার একটা ধান্দা থাকে। সেটা কিভাবে করি আমরা, মোল্ড যদি স্যান্ড মোল্ড হয়, মেটাল মোল্ড হলে তো আছেই, স্যান্ড মোল্ড হলে পরেও আমরা মোল্ডের ইনার সারফেসে একটা কোটিং দেই, সিরামিকের কোটিং দেই, মাঝে মাঝে গ্রাফাইটের কোটিং দেই, সো অ্যাসিটিলিন ব্ল্যাক সেগুলার কোটিং দেই। তো এই ধরনের কোটিং দিলে যেটা কি হচ্ছে, উই ডিক্রিজিং দ্য হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এবং এই ডিক্রিজিং হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টের কারণে ফ্লুইডিটি ক্যান রেইজ টু ফ্যাক্টর অফ 2 or 3। ওকে, সুপারহিট আমরা আগেই বলেছি, সুপারহিট সম্বন্ধে বলেছি, যত এটা বাড়বে তত ফ্লুইডিটি বাড়বে। ইউটিলিটি কেন এটা বেশি থাকে সেটাও আমরা আগে আলাপ করেছি। ইউটিলিটি হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ লার্জ ইফেক্টিভ সুপারহিট। ওকে, সো এখানে বিভিন্ন ছবি দিয়ে গেছি যে এটা আগে দেখেছি, এখানে আরো কয়েকটা ডেটা দেওয়া হয়েছে। সুপারহিটের রেসপেক্টে যদি আমরা অ্যালয়গুলোকে মেটালগুলোকে কাস্ট করি তাহলে ফ্লুইডিটি বাড়ে। ওকে, সো কনক্লুশন যেটা দাঁড়াচ্ছে, সুপারহিট ইনক্রিজ, ফ্লুইডিটি উইল বি ইনক্রিজ। লেটেন্ট হিট আরেকটা আছে, লেটেন্ট হিট। লেটেন্ট হিট মানে হলো ডিউরিং সলিডিফিকেশন যে হিটটা বের হয়, ঠিক আছে। সো আমরা যদি এমন একটা অ্যালয় নেই যেটা বেশি লেটেন্ট হিট আছে, অবভিয়াসলি হিট তত বেশি জেনারেট করবে, লিকুইড মেটাল তত বেশি সময় ফ্লুইড থাকবে, ফ্লুইডিটি তত বাড়বে। সো লেটেন্ট হিট বাড়ানো মানে ফ্লুইডিটি বাড়ানো। একটা কম্পারিজন করতেছে এখানে অ্যালুমিনিয়াম সিলিকন অ্যালয় বেলায়। পিওর সিলিকন হ্যাজ এ লেটেন্ট হিট অফ সলিডিফিকেশন 4.6 times than অ্যালুমিনিয়াম অ্যালয়। সো একটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের মধ্যে আমরা তাহলে অ্যালুমিনিয়ামের কন্টেন্ট যদি বাড়াই তাহলে পরে ফ্লুইডিটি বাড়বে, নাকি সিলিকন কন্টেন্ট যদি বাড়াই ফ্লুইডিটি বাড়বে? যেহেতু লেটেন্ট হিট অফ সলিডিফিকেশন সিলিকনের বেশি, এক্সপেক্ট করতে পারি যে সিলিকন যত বাড়াবো ফ্লুইডিটি তত বাড়বে। আমরা চেক করি, সো ইজ দ্য ফ্রিজিং ফর্মুলা। সো এটা সিলিকনের ফ্রিজিং টেম্পারেচার আর অ্যালুমিনিয়াম ফ্রিজিং টেম্পারেচার কম্পেয়ার করছি এখানে। তার মানে এটা একবার সিলিকনের ভ্যালু দিচ্ছি, অ্যালুমিনিয়াম ভ্যালু দিচ্ছি। সো এটাকে যদি আমরা রেশিও করে বের করি তাহলে পরে আমরা ফর এ গিভেন কন্ডিশন আমরা ভ্যালুগুলো যদি বসাই তাহলে পরে আমরা 3.4 পাবো। তার মানে সলিডিফিকেশন টাইম অফ সিলিকন ইজ 3.4 times হায়ার দ্যান সলিউশন টাইম অফ অ্যালুমিনিয়াম। তার মানে আমরা বলতে পারি সিলিকনের ফ্লুইডিটি at least 3.4 times higher than aluminum fluid. So latent heat is an important parameter. আমরা যত বেশি latent heat দেব তত বেশি ফ্লুইডিটি বাড়বে। মোল টেম্পারেচার আমরা নরমালি কাস্টিং যখন করি, মোলটা বাইরে থেকে যদি ধরি ফিল করি খুব একটা গরম হয় না। তার মানে টেম্পারেচার T not is equal to, in most cases রুম টেম্পারেচার থাকে।
তো আমরা ধারণা করতে পারি এটা কোনো এফেক্ট হবে না। নরমালি স্যান্ড মোল্ড এটা হয় না। বাট ইফ মেটাল মোল্ড যদি হয়, মেটাল মোল্ডে আমরা অলওয়েজ মোল্ডটাকে প্রিহিট করে নিই যাতে করে মেটাল মোল্ডে লেগে না যায়, ফিউজ না হয়ে যায়। সো যদি 300 থেকে 400 ডিগ্রিতে মেটাল মোল্ড হিট করি, তাহলে ডেফিনেটলি ইট উইল বি অ্যান ইস্যু বিকজ উই আর ইউজিং লটস অফ হিট টু রেজ দ্য টেম্পারেচার। সো তখন একটা ইম্পর্টেন্ট ইস্যু হয় এবং এটা অ্যাডভান্টেজিয়াস টু ফিল দ্য লিকুইড মোল্ড কমপ্লিটলি। আরো বেটার বেনিফিট পাওয়া যায় ইনভেস্টমেন্ট কাস্টিং। তোমরা পড়েছো কিনা আমরা মনে হয় পরে পড়বো যদি ল্যাবরেটরি না করে থাকো। ইনভেস্টমেন্ট কাস্টিং হলো আমরা স্যান্ড মোল্ড করি, যে স্যান্ড গুলো ইউজ করি ভেরি ফাইন স্যান্ড, এবং এই ভেরি ফাইন স্যান্ড হওয়ার কারণে ইনভেস্টমেন্ট কাস্টিং উইল গিভ ইউ দ্য ফাইনার ডিটেলস অফ দ্য কাস্টিং, প্রিসিশন অফ দ্য কাস্টিং উইল বি এক্সেলেন্ট এবং সারফেস ফিনিশ উইল বি এক্সেলেন্ট। এবং এই যে স্যান্ড মোল্ড যেটা তৈরি করা হয়, যে সিরামিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, অর্ডিনারি স্যান্ড দিয়ে ডেফিনেটলি না, এইটাকে কাস্টিং করার আগে হিট করা হয়, প্রিহিট করা হয় আপ টু দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য অ্যালয়। সো ভেরি হাই টেম্পারেচার পর্যন্ত এগুলোকে প্রিহিট করা হয়, এবং এই প্রিহিট করার কারণে মোল্ড টেম্পারেচার ভেরি হাই থাকে। সো লিকুইডের টেম্পারেচার খুব সহজে বেরোতে পারে না। সো থিন ওয়াল কাস্টিং যেগুলো আছে, আমরা এই যে মনে করো লেটস সে অর্নামেন্টস, এই যে যত ধরনের ইমিটেশন জুয়েলারি করা হয়, অল আর মেড ইউজিং ইনভেস্টমেন্ট কাস্টিং। এবং তোমরা দেখেছো অর্নামেন্টস এর জুয়েলারি গুলো থিকনেস কত, ভেরি থিন থিকনেস। তো এই ধরনের থিন সেকশনের ভিতর ভেরি ইজিলি মুভ করতে পারে বিকজ অফ হাই মোল্ড টেম্পারেচার। সো মোল্ড টেম্পারেচার উইল বি ইস্যু যখন আমরা ডেলিভারেটলি মোল্ডকে প্রিহিট করি। সারফেস টেনশন আমরা আগেই বলেছি, সারফেস টেনশন মোল্ডকে ভিতরে ঢুকতে দেয় না। সো এইচ রোজি দিতে হয় আমাদেরকে, এটা বাড়াতে হয় যাতে করে লিকুইড মেটাল এটা ভিতরে পেনিট্রেট করে। তো রাফলি এক্সপেরিমেন্ট থেকে বলা যায় যে 10 থেকে 20 মিলিমিটারের ছোট যেগুলা থাকে চ্যানেল, সেটার ভিতরে মোল্ড মানে তখন সারফেস টেনশন বিকাম এ গ্রেট ইস্যু। এর চেয়ে মোটা যদি সেকশন হয় তাহলে সারফেস টেনশন খুব একটা সমস্যা করে না, ফ্লুইডিটি সাথে কোন সারফেস টেনশনের কোনো ইনফ্লুয়েন্স নাই। আমরা এটা পেলাম থেকে এই ধরনের ডেটা আমরা ইউজুয়ালি ওই যে ফ্লুইডিটি যেগুলো করেছিলাম, স্ট্রিপ থিকনেস, এই স্ট্রিপ থিকনেস গুলো যদি আমি বাড়াই তাই এই ধরনের ডেটা হয়, লেন্থ, ফ্লুইডিটি লেন্থ। এখানে খেয়াল করো আপ টু দিস মাস, তার চেয়ে মানে এই এটা 2 মিলিমিটার। সো এটা যদি এর চেয়ে নিচে যদি হয়, এর চেয়ে নিচে যদি থিন সেকশন হয় তাহলে ফ্লুইডিটি হলো 0, এখানেও তাই। এর চেয়ে নিচে যদি থিকনেস থাকে তাহলে ফ্লুইডিটি 0। তার মানে ফ্লুইডিটি 0 কেন হলো? বিকজ এত থিন সেকশন, সারফেস টেনশন তখন এটাকে বাধা দিচ্ছে মোল্ড ভিতরে ঢুকতে। তো এর চেয়ে ছোট সেকশন যদি হয় তখন লিকুইড মেটাল মোল্ডের ভিতরে পেনিট্রেট করতে পারে না, and then surface tension fluidity 0 for narrow molds be due to resistance of the surface tension. Otherwise আমরা নরমালি বলছিলাম যে 10 থেকে 20 যদি হয় তখন fluidity become excellent, surface tension is no issue. So to summarize, আমরা fluidity তাহলে কন্ট্রোল করার তাহলে কি উপায় আছে? High pouring temperature that we can already usually do, যেটা উদ্দেশ্যটা হলো সুপারহিটকে ইনক্রিজ করা। রিডাকশন রেট অফ হিট ট্রান্সফার, হিট ট্রান্সফার যদি আমরা এমন একটা মোল্ড নেব যার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট কম, অথবা আমরা যদি এটা না করতে পারি, মোল্ড যদি ফিক্সড হয়ে যায় তাহলে আমরা মোল্ডের ওয়ালের ভিতরে, ইনার ওয়ালের ভিতরে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এটাকে কোটিং করব যাতে করে হিট ট্রান্সফার কমানো যায়। অ্যাপ্লিকেশন সিরামিক গ্রাফাইট কোটিং। আরেক হলো বাড়িয়ে আমরা ফ্লুইড বাড়াতে পারি if it's possible. ভেলোসিটি অফ দ্য ফ্লো আমরা এটা কন্ট্রোল করব তখনই যদি আমাদের মেটাল হেড প্রেসার বেশি না হয়, কারণ মেটাল হেড প্রেসার বেশি যদি থাকে তাহলে পরে টার্বুলেন্স বাড়বে। সো in certain cases we can increase the velocity to raise the fluidity. So these are the 4 conditions usually আমরা অ্যাপ্লাই করি in casting in real practice to control the fluidity. So আমরা again যদি সামারাইজ করি, সেটা হলো আজকে আমরা দেখলাম ফ্লুইডিটি অফ দ্য লিকুইড মেটাল, ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং ডিজাইন অফ গেটিং সিস্টেম। এবং ফ্লুইডিটি অফ লিকুইড মেটালের মধ্যে আমরা যে ফ্লুইডিটি মিন করি সেটা হলো লিকুইড মেটাল একটা স্ট্যান্ডার্ড মোল্ডে সলিউশন হওয়ার আগ পর্যন্ত কতদূর মুভ করলো। সো ইউনিট হলো মিটার অর যাই বলি লেন্থের ইউনিট। এটা
কমপ্লিটলি ডিফারেন্ট টু ফিজিক্স ফ্লুইডিটি, কারণ ফিজিক্স ফ্লুইডিটি যেটা সেটা হলো ইনভার্স অফ ভিসকোসিটি। সো ফ্লুইডিটি দুই ধরনের হতে পারে, একটা কন্টিনিউয়াস ফ্লুইডিটি আর একটা হলো আমরা যেটা বলছিলাম ম্যাক্সিমাম ফ্লুইডিটি। আমরা ম্যাক্সিমাম ফ্লুইডিটি ইউজ করি। ওকে, বিভিন্ন প্যারামিটার যেগুলো আছে যে কন্ট্রোল করে সেগুলোর মধ্যে আমরা কয়েকটা প্যারামিটার দেখেছি। তার মধ্যে কম্পোজিশন, মোড অফ সলিউশন একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সুপারহিট একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আমরা কি দেখেছিলাম যেটা ভুলে গেলাম, সারফেসেশন একটা প্যারামিটার, তারপরে সলিউশন টাইম একটা প্যারামিটার এন্ড লিকুইড ভেলোসিটি একটা প্যারামিটার। সো এগুলো কন্ট্রোল করে উই ক্যান কন্ট্রোল দ্য ফ্লুইডিটি অফ লিকুইড মেটাল ইন অর্ডার টু have a complete defect-free castings. Okay, so this is all about today's class. আমি যদি এটাকে সরিয়ে দেই, stop share করি। So guys, any questions about it? Sir, metal mold আর স্যান্ড মোল্ডের ক্ষেত্রে যখন শোভিনভ রুল অ্যাপ্লাই করা হলো তখন ফাইনাল দুটো আলাদা ধরনের শর্ট হ্যান্ড ফর্মুলা আসে। এই দুটো শর্ট হ্যান্ড ফর্মুলা আলাদা হওয়ার কারণটা কি স্যার আবার একটু ব্যাখ্যা করুন? কোনটা বলছিলাম, সরি আবার যাই। এটা এখানে বলছো, এটা কথা বলছো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? স্যার ও মিউট করে রেখেছে ফর সাম রিজন। সে কি এইটা কথা বললো? হোপফুলি তুমি এইটা কথাই বলছো। এখানে এখনো দেখতে পাচ্ছি না। ওখানে স্যার স্যান্ড মোল্ডের জন্য একটা মেটাল মোল্ডের জন্য দুটো ফর্ম একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট? কোনটা ডিফারেন্ট? এটা আমরা মডুলাসের জন্য এই ফর্মুলাটা ইউজ করেছিলাম, আর তো কোনো ফর্মুলা ইউজ করিনি। এর সামান্য এর আরো কিছুটা পরের স্লাইডে স্যার এটা ওই স্যার এর আগেটা একটু দেখি। এর আগেটা স্যার সারফেস টেনশন, মোল টেম্পারেচার, ল্যাটেন্ট হিট স্যার। এটার আগে এই চার্ট গুলোর আগে সুপার হিট, এর মডুলাস এম যে হেডিং ছিল ওই চার্টটা মডুলাস এম যে চার্টটা ছিল স্যার নিচের দিকে, একদম নিচের দিকে হয়তো স্যার কিছুটা ল্যাটেন্সি। স্লাইড নাম্বার প্রবাবলি 22, yes sir 22, স্লাইড নাম্বার 22। এটাই তো স্যার স্যান্ড মোল্ড আর মেটাল মোল্ড এই দুটোর মধ্যে স্যার ফর্মুলা ডিফারেন্সটা। আচ্ছা, এইটা তো আমরা যখন সলিডিফিকেশন করেছি তখন এটা বলেছি। এখানে আমি সেই জন্য এক্সপ্লেইন করিনি, আমি জাস্ট ফর্মুলাটা দিয়েছি। এটা ডিউরিং সলিডিফিকেশন আমরা উল্লেখ করেছি। সলিডিফিকেশনের সময় এই কথাটা এটা বলা আছে। মোল্ডের ক্ষেত্রে স্যার স্কয়ারের ফর্মুলাটা হয়তো খেয়াল করছেন। চিল মোল্ড, এটা সলিডিফিকেশন মোল্ড। চিল মোল্ডের বেলায় যখন আমরা এই হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট আনি তখন এটা এই ফর্মুলাটা চলে আসে। তাহলে তুমি ওটা জাস্ট সলিউশনের চ্যাপ্টারটা তুমি খেয়াল করবে। ওকে স্যার, তাহলে স্যার এই দুটো আলাদা ফর্মুলার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি দাঁড়ায়? আমরা এখান থেকে যেটা আনলাম যে এই মডুলাসের ইফেক্টটা আমরা বুঝতে পারি এই ফর্মুলাটা যদি নেই। এটাকে মডুলাস ইন্ডিপেন্ডেন্ট যদি করি, যার জন্য এটাকে এলটাকে মডুলাস দিয়ে ভাগ করলাম যাতে করে মডুলাস ইন্ডিপেন্ডেন্ট হয়। তো আলটিমেটলি যা দেখা যাচ্ছে মেটাল মোল্ডের বেলায় এই ফ্লুইডিটিটা মডুলাস ইন্ডিপেন্ডেন্ট হয়, কারণ ডান পাশে যা আছে সবই কনস্ট্যান্ট। অ্যাজ এ রেজাল্ট আমি ইন মেটাল মোল্ডের কন্ডিশন, মোল্ডের ভ্যারিয়েবল ফ্লুইডিটিকে কন্ট্রোল করে না। কিন্তু স্যান্ড মোল্ডের বেলায় যেহেতু মডুলাস রয়ে গেল, যার কারণে স্যান্ড মোল্ডের থিকনেস, স্যান্ড মোল্ডের ডাইমেনশন উইল এফেক্ট দ্য ফ্লুইডিটি অফ দ্য কাস্টিং। জাস্ট এই কথাটা এখানে বোঝানোর জন্য, ঠিক আছে? এবং এইটা বোঝানোর বুঝলাম, বুঝছো? আমরা মডুলাস ইন্ডিপেন্ডেন্ট করার জন্য ফ্লুইডিটিকে মডুলাসে ভাগ করে দিলাম। এইখানে মডুলাস ইন্ডিপেন্ডেন্ট হলো বিকজ কে কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট ফর এ গিভেন কন্ডিশন এবং এইচ কনস্ট্যান্ট ফর এ গিভেন মোল্ড। কিন্তু এম বলে কিছু নাই, ভেরিয়েবল এখানে কিছু নাই, কিন্তু এখানে ভেরিয়েবল আছে এম।
যার কারণে স্যান্ড মোল্ডের বেলায় ফ্লুইডিটি কন্ট্রোল বাই মডুলাস, তার মানে মডুলাস তোমাকে যদি স্যান্ড মোল্ডে মডুলাস ভ্যারি করে তাহলে ফ্লুইডিটি ভ্যারি করবে। অন দ্য আদার হ্যান্ড মেটাল মোল্ডের বেলায় যদি আমি মডুলাস ভ্যারি করি তাহলে পরে ফ্লুইডিটিকে সে এফেক্ট করছে না। এবং এটা একটা প্রেডিকশন বলা হচ্ছে, যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে পরে আমরা আনুমানিকভাবে ধারণা করতে পারি। জি স্যার, এই ক্যালকুলেশনটা বুঝেছি। সেকশনের কাস্টিং কত কত লিমিটের চেয়ে বেশি হলে প্রবলেম আছে, আর কত লিমিটের চেয়ে ছোট হলে সলিডিফিকেশন নিয়ে ভাববার দরকার নেই। এই নিচের অংশটা বুঝেছি, সবুজ কালি। এখানে আমি যদি লেটস সে যদি স্যান্ড মোল্ডের বেলা এটা কনসিডার করি, মডুলাস হলো ডি/এ আমরা যখন সলিডিফিকেশনের মধ্যে কি বলেছি, ডি/এ যখন আমরা মেজার করবো তখন ডাইমেনশনের সাথে একটা সম্পর্ক আসে, সে ডি/4 ডি/6 এই ধরনের ফর্মুলা আসে মডুলাস ক্যালকুলেট করার সময়। সো এই আলটিমেটলি ডিটা এখানে চলে আসে, এবং এই ভ্যালুগুলো যদি বসাই পরে গিভেন কন্ডিশন, এখানে গিভেন কন্ডিশন মানে হলো স্যান্ড কাস্টিং এর বেলায় অ্যালুমিনিয়াম, সেটা বসালে পরে এই ডি/4টা সমান সমান এখানে ক্যালকুলেট করলে পরে ডিটেলটা এখানে দেখানো হয়নি, জাস্ট তোমাকে একটা ধারণার জন্য করা হয়েছে। সো এই L/D-টা আসে অ্যাপ্রক্সিমেটলি 100, মানে L সমান সমান আসে D মাল্টিপ্লাই বাই 100। সো চ্যানেল যদি 4 মিলিমিটার চ্যানেল হয়, সো এটা বিকাম 400, তার মানে ম্যাক্সিমাম ফ্লুইডিক লেন্থ বিকাম 400। সো 400 পর্যন্ত লিকুইড মেটাল মুভ করবে, তার চেয়ে বেশি গেলে পরে চ্যানেলটা তার চেয়ে বেশি গেলে পরে মেটাল জমে যাবে, পুরোটা ভরবে না। কিন্তু 400 লেন্থের চেয়ে কম যদি চ্যানেল হয় তাহলে পরে ফ্লুইডিটি উইল নট অ্যান ইস্যু, সলিডিফিকেশন হওয়ার আগেই মোল পুরোটা ভরে যাবে। সো এইটা একটা প্রেডিকশন, এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারি বেসড অন মডুলাস। ঠিক আছে? জি স্যার, বুঝলাম। ওকে, আমরা মনে হয় আমাদের টাইম কোটা পেরিয়ে গেছে। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে পরে ও মনে হচ্ছে আমাকে দিয়েছে, ওকে সিআর আমি জিমেল অ্যাকাউন্ট পেয়েছি, আমি আজকে সব লেকচারগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে, এনি কোয়েশ্চেন না থাকলে শেষ করি আজকে। ওকে, বাই। স্যার অ্যাটেন্ডেন্স ওই যে আমি অটোমেটিক নিয়ে নেব। স্যার আমি আসলে গত ক্লাসের আগের ক্লাসে রোল 23 আমার মাইকটা কাজ করছিল না, এই কারণে অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। গত ক্লাসও শেষ হয়ে যাওয়ার কারণে মানে বলতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মানে ইন হয়ে থাকো তাহলে পরে তোমার রেকর্ড আমার কাছে আছে। ঠিক আছে? মানে স্যার গত ক্লাসের আগের ক্লাসটা সম্ভবত রেকর্ড করা হয়নি না। অসুবিধা নেই, আমি বলতেছি যে তুমি যখন এই জুম ক্লাসে ঢুকলা, ও আচ্ছা, তখন তোমার ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এবং আমি আজকে যেটা বলেছি যে ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে যদি তুমি ইন না করো তাহলে আমি তোমাকে অ্যাবসেন্ট করে ঠিক করব। ওকে স্যার, আমি আগে ইন করে গেছি, কিন্তু স্যার একাধিকবার কানেকশন চলে যায়, আমাকে নতুন করে দু একবার ক্লাস ঢুকতে। ফার্স্ট ইনের টাইমটা আমি ধরবো, নো প্রবলেম। ওকে স্যার। ওকে, বাই।